চলে এসেছি আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর 26.1 নম্বর চ্যাপ্টারের শেষ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের 13 এবং 14 নম্বর এই দুটো অঙ্ক করে চ্যাপ্টারটা শেষ করব। এর আগের ভিডিওগুলোতে 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করা হয়েছিল। যারা আগের ভিডিও এখনও দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখো এবং সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা খাতাতে কমপ্লিট করে নাও। তারপরে আজকের ভিডিও শুরু করো, তোমাদের বুঝতে সুবিধা। এর আগের ভিডিওতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে পদ্ধতিগুলো, যেমন প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি, সমস্ত পদ্ধতিগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। তোমরা সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, তবে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিওটা দেখার আগে সেই ভিডিওগুলো একবার দেখো। তোমাদের কাছে আরও একটা অনুরোধ, যারা নিয়মিত এই চ্যানেলটা দেখছো, অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হচ্ছে, বুঝতে পারছো, তারা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর এই 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা একবার মনোযোগ সহকারে দেখো। বলেছে শ্রেণী সীমা যেটা দিয়েছে সেটা হচ্ছে নম্বর। সেই নম্বরটা কেমন দিয়েছে, যে 10-এর কম পেয়েছে 5 জন, 20-এর কম পেয়েছে হচ্ছে 9 জন, 30-এর কম পেয়েছে 17 জন, 40-এর কম পেয়েছে হচ্ছে 29 জন, আর 50-এর কম পেয়েছে 45 জন। মানে একটা শ্রেণীতে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষাতে কে কত নম্বর পেয়েছে তার তালিকা। তবে এখানে যে শ্রেণীটা দেওয়া আছে না, সেটা দিয়েছে 10-এর কম, 20-এর কম। এই রকমভাবে যখন শ্রেণী থাকে আর সেই শ্রেণীর যে পরিসংখ্যাটা দেওয়া থাকে, সেই পরিসংখ্যাগুলো এমনি সাধারণ পরিসংখ্যা না, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচকে ক্রমযৌগিক পরিসংখ্যা। তোমরা ক্লাস 9-এর রাশিবিজ্ঞান চ্যাপ্টার যারা ভালো করে মনোযোগ সহকারে করেছ, তাদের সেখানে একটা ধারণা কমপ্লিট করা হয়েছিল, যেখানে এই ধরনের শ্রেণী থাকলে সেই শ্রেণী থেকে আমরা মানে ক্ষুদ্রতর সূচকে যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকে, এখান থেকে আমরা সাধারণ পরিসংখ্যা কি করে বের করব। তাহলে সেই কনসেপ্টটা থাকতে গেলে বুঝতে সুবিধা হবে। তবে আজকের ভিডিওতে আমি সেই কনসেপ্টটা একটু সংক্ষেপে আলোচনা করে নিয়ে তোমাদের এই অঙ্কটা কমপ্লিট করব। দেখো, এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা হচ্ছে আমাদের যা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিব। যে প্রথমে যা দেওয়া আছে সেটা লিখছি, যে শ্রেণী সীমানা। আমরা এটাকে শ্রেণী সীমানা লিখব। কেন? কারণ এটাকে কন্টিনিউয়াস বানাতে চাইছি। তারপরে লিখব হচ্ছে শ্রেণী মধ্যক, যেটাকে আমরা এক্সাইজ দিয়ে লিখি। আর এর পরে লিখব আমরা হচ্ছে পরিসংখ্যা। তারপর আরও ছক আমরা কমপ্লিট করব। তার আগে এই 3টে ছক আমরা কমপ্লিট করে ফিল আপ করে নিই, তারপরে বাকি ছকগুলো আমরা লিখব। এই পরিসংখ্যাকে কি দিয়ে লিখি আমরা? FI দিয়ে। তাহলে এই শ্রেণীগুলোকে আমরা লিখে নিচ্ছি। 10-এর কম সেটাকে লিখছি 0 থেকে 10। তারপরে যেটা দেওয়া আছে 20-এর কম সেটাকে লিখছি হচ্ছে 10 থেকে 20। যেটা হচ্ছে 30-এর কম দিয়েছে সেটাকে আমরা 20 থেকে 30 লিখছি। যে শ্রেণীটা দিয়েছে আমাদের 40-এর কম তাকে লিখছি হচ্ছে 30 থেকে 40। এইরকমভাবে পরের যে শ্রেণীটা তাকে আমরা 40 থেকে 50 লিখে নিচ্ছি। এই যে শ্রেণী সীমানাটা লিখে নিলাম, এই প্রত্যেকটা শ্রেণী সীমানার পরিসংখ্যাগত সেই ছকটা আগে আমরা ফিল আপ করব। তার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে একটা পরীক্ষাতে বলা হয়েছে যে পরীক্ষাটা নেওয়া হয়েছে 50-এ। এই 50-এ শ্রেণীতে যতজন আছে তাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের মধ্যে কতজন 10-এর কম পেয়েছ। তাহলে 10-এর কম পেয়েছে কজন? হাত তুলেছে হচ্ছে 5 জন। তাহলে এই 5 জনের নম্বর 0 থেকে 10-এর মধ্যে। তাহলে এদের পরিসংখ্যাটা কত হবে? 5ই থাকবে। এদের পরিসংখ্যাটা কত থাকবে? 5ই থাকবে। এবার আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের মধ্যে 20-এর কম কতজন পেয়েছ। তাহলে এরকম যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের মধ্যে 20-এর কম কতজন পেয়েছো, তাহলে কতজন হাত তুলবে? দেখা যাবে 9 জন হাত তুলছে। তাহলে এই 9 জনের মধ্যে কিন্তু এই 5 জন হাত তুলেছে। তার কারণ কি? এই 5 জন তো 20-এর কমই নম্বর পেয়েছে। মানে আমি যখন জিজ্ঞেস করছি যে 10-এর কম পেয়েছো কতজন, তখন 5 জন হাত তুললো। যখন আমি জিজ্ঞেস করবো যে 20-এর কম কতজন পেয়েছো, তখন কিন্তু এই 5 জন হাত তুলবে। অর্থাৎ এই 9 জনের মধ্যে এই 5 জনকেও কিন্তু এখানে গুণে নেওয়া হয়েছে। তাহলে আমি যখন এটাকে ভাগ করতে চাইবো যে 10-এর ওপরে এবং 20-এর মধ্যে, মানে নম্বরটা 10 এবং 20-এর মধ্যে কতজন পেয়েছে, তাহলে কি হবে? এই 9 জন যারা 20-এর কম পেয়েছিল তাদের মধ্যে থেকে এই 5 জন যারা 10-এর কম পেয়েছিল তাদেরকে বিয়োগ করে দেব। তাহলে 10-এর কম যারা পেয়েছে তাদেরকে যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকলো কত? 10 থেকে 20-এর মধ্যে। তাহলে 10 থেকে 20-এর মধ্যে পেয়েছে কতজন? সেটা হচ্ছে
9 বিয়োগ 5 সমান সমান হচ্ছে 4 জন। ঠিক আছে, এবারে তোমাদের জানতে চাওয়া হয়েছে যে 30-এর কম কতজন পেয়েছে। তাহলে 30-এর কম কতজন পেয়েছে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন দেখা গেল 17 জন হাত তুলেছে। তাহলে এই 17 জনের মধ্যে এই যে 9 জন যারা 20-এর কম পেয়েছিল সে তাদেরকেও গুনে নেওয়া হয়েছে। তাহলে এই 9 জনকে যদি আমি বাদ দিয়ে দিই যারা 20-এর কম পেয়েছিল, তাহলে পরে থাকবে কারা? যারা 20-এর বেশি এবং 30-এর কম পেয়েছে। তাহলে 20 থেকে 30-এর মধ্যে কারা পেয়েছে? সেটা হচ্ছে 17 বিয়োগ 9 সমান সমান হচ্ছে 8 জন। ঠিক আছে, এবারে তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে 40-এর কম কতজন পেয়েছে। তাহলে 40-এর কম কতজন পেয়েছে? 29 জন। এই 29 জনের মধ্যে 17 জন এমন আছে যারা 30-এর কম পেয়েছে। তাহলে 30-এর কম যারা পেয়েছে তাদেরকে যদি বাদ দিয়ে দিই, মানে 29 থেকে 17 বাদ দিয়ে দিই, তাহলে পাবো হচ্ছে 12 জন। এই 12 জন কী হবে? 30-এর ওপরে পেয়েছে এবং 40-এর কম পেয়েছে। তাহলে আমাদের 30 থেকে 40-এর মধ্যে কতজন পেয়েছে? 29 বিয়োগ 17 সমান হচ্ছে 12 জন। সেম একই নিয়মে তাহলে 40 থেকে 50-এর মধ্যে পাবে কতজন? 45 বিয়োগ 29 সমান সমান হচ্ছে 16 জন। তাহলে এই হচ্ছে আমাদের এই যে শ্রেণীটা, সেই শ্রেণীর পরিসংখ্যা। তাহলে যখন আমাদের যে অঙ্কে প্রশ্নে শ্রেণীটা এইরকমভাবে দেওয়া থাকবে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, তখন সেই ক্ষুদ্রতর সূচকে যে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেই পরিসংখ্যা থেকে আমরা সাধারণ পরিসংখ্যা বিভাজন যে ছক সেটা আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে। তাহলে সেটা আমাদের প্রস্তুত হয়ে গেল। এবারে এই অঙ্কটা আমরা, আমাদের হাতে 3টে পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই 3টে পদ্ধতির মধ্যে আমরা যে কোনো পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। তাহলে এখানে এই অঙ্কটা করব হচ্ছে আমরা কল্পিত গড় পদ্ধতিতে। এর আগের ভিডিওতে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি দুটো অঙ্কতে ক্রমবিচ্যুতি পদ্ধতিটা ব্যবহার করেছিলাম। তার আগের অঙ্কগুলোতে আমরা কল্পিত গড় ব্যবহার করেছিলাম। তারপর আগের কিছু অঙ্কতে আমরা প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করেছিলাম। সবই ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তবে আজকের অঙ্কটা আমরা কল্পিত গড় পদ্ধতিতে করব। দেখো, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে যদি করতে হয় তাহলে এখানে আমাদের আরও একটা ছক দরকার। সেই ছকটা কি? সেটা হচ্ছে ডিআই। তাহলে ডিআই ইজ ইকুয়াল টু কত? xi মাইনাস এ। তারপরের যে ছকটা সেটা হচ্ছে আমাদের দরকার কি? fi/di। তাহলে সবগুলোই আমরা লিখে নিলাম, প্রত্যেকটা ছক আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমাদের সেই ছকটা পূরণ করতে হবে, ফাঁকা ঘরগুলো পূরণ করে নিই। শ্রেণীমধ্যক বের করার নিয়ম কি বলেছিলাম? এই যে শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা এবং উচ্চ শ্রেণী সীমানা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 আর 10 যোগ করলে কত? 10, তাকে 2 দিয়ে ভাগ মানে 5। তারপরেরটা কত হবে সেটা আমি এখান থেকেই ধারণা পেয়ে যাব যে এই যে শ্রেণী সীমানা, এদের গ্যাপ কত? 10। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য কত? 10। তাহলে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর যেহেতু শ্রেণী দৈর্ঘ্য সমান আছে, প্রত্যেকটা শ্রেণীরই শ্রেণী দৈর্ঘ্য যেহেতু একই আছে, প্রত্যেকটা শ্রেণীরই শ্রেণী দৈর্ঘ্য কত? 10। সেই জন্য একটা শ্রেণীমধ্যক পেয়ে গেলে প্রত্যেকটা শ্রেণীমধ্যক আমরা পেয়ে যাব 10 যোগ করে করে। তাহলে 5 যদি হয় প্রথম শ্রেণীমধ্যক, তারপরেরটা হবে 15, তারপরেরটা হবে 25, তারপরেরটা হবে 35, তারপরেরটা হবে 45। তোমরা এভাবেও করতে পারো, আর না হলে যেটা জেনুইন পদ্ধতি সেটাতেও করতে পারো, যে এই সংখ্যা দুটোকে যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো। তাহলে শ্রেণীমধ্যক আমরা পেয়ে গেলাম। এবার কল্পিত গড় পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়? এই শ্রেণীমধ্যকের মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যাকে আমাদের কল্পিত গড় হিসাবে ধরে নিতে হয়। তা আমরা এই যে 25, এই সংখ্যাটা কল্পিত গড় হিসাবে ধরে নিলাম যে 25 হচ্ছে আমাদের কল্পিত গড়। তাহলে এবারে xi মাইনাস এ যেটা ডিআই এর ঘর, সেটা পূরণ করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? এই xi-গুলো সবগুলো লিখে নিতে হবে। একটু বাঁদিক চেপে প্রত্যেকটা xi লিখে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা xi আমরা একটু বাঁদিক চেপে লিখে নিলাম। এবার কি করব? একটা করে মাইনাস দিয়ে দিতে হবে, আর যাকে কল্পিত গড় হিসাবে ধরেছি সেটাকে বিয়োগ করে দিতে হবে। আমরা কল্পিত গড় হিসাবে 25কে ধরেছি, তাহলে 25 আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এই ছকটা বানানো কিন্তু খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে? তাহলে এই বিয়োগফলটা কত হবে? এটা হবে -20, এটা হবে -10, এটা হবে 0, এটা হবে 10, আর এটা হবে 20। তাহলে প্রত্যেকটা ছক আমাদের পূরণ হয়ে গেল। এবার আমাদের fi/di মানে কি? fi এর যে সংখ্যাগুলো তাকে di এর সংখ্যাগুলোর সাথে গুণ করে দিতে হবে। তাহলে fi আছে 5 আর di আছে -20, তাহলে গুণ করলে কত হবে? -100। fi আছে হচ্ছে 4
আর ডিআইএইচ হচ্ছে -10, গুণ করলে কত হবে -40। 8 আর 0 গুণ করলে 0, 12 আর 10 গুণ করলে হচ্ছে 120, আর এদিকে 16 আর হচ্ছে 20 গুণ করলে কত 320। তাহলে আমাদের এফআইডিআই এর ঘরটাও পূরণ হয়ে গেল। এবার বাকি যে অংশটুকু আমাদের করতে হবে সেগুলো একে একে একটু কমপ্লিট করে নিই। আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এখানে এই এফআইগুলোর যোগফল দরকার। তাহলে এফআইগুলোর যোগফল কত হবে 45, কারণ আমাদের যে শ্রেণীগুলো দেওয়া ছিল তার ক্রমযৌগিক পরিসংখ্যাতে সবথেকে যে বড় মানটা সেটা আমরা ছকে দেখলেই দেখতে পাবো কত দেওয়া আছে 45। তাহলে সিগমা এফআই 45 হবে, আর না হলে তোমরা এটা সবটি যোগ করে দেখতে পারো। 5 আর 4 9 আর 8 17, 17 আর 12তে হচ্ছে 29, 29 আর 16তে হচ্ছে 45। তোমরা যোগ করেও চেক করে নিতে পারো। এবার আমাদের এফআইডিআই এর যোগফলটা দরকার। তাহলে এফআইডিআইটা দেখো কত হচ্ছে সিগমা এফআইডিআই। এর জন্য কি করব, জিরোর নিচের সংখ্যাগুলো যোগ করে নেব। তাহলে 120 আর 320 যোগ করলে কত হবে 440। এই 440 থেকে প্রথমে 40 বাদ, তাহলে পড়ে থাকলো 400, আর তারপরে আবার 100 বাদ, তাহলে পড়ে থাকলো 300। তাহলে এটা হয়ে গেল আমাদের কত 300। তাহলে সিগমা এফআইডিআই আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কল্পিত গড় পদ্ধতিতে যে ফর্মুলা সেই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে অতএব নির্ণেয় যৌগিক গড় ব্র্যাকেটে এক্স বার সমান কত হবে এ প্লাস সিগমা এফআইডিআই বাই সিগমা এফআই, যেখানে এ ইকুয়াল টু 25 হলো কল্পিত গড়, সমস্ত কিছু আমরা ডিটেলস এখানে লিখে নিলাম। সব মানগুলো বসিয়ে দিই। তাহলে কল্পিত গড় আমাদের কত 25 প্লাস এখানে কত হচ্ছে 300, আর আমাদের এফআই কত 45। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 9, আর উপরে হবে কত 60। 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 3, আবার 3 দিয়ে কাটলে এটা হবে 20। তাহলে আমাদের হলো কত 25 যোগ 20/3। যদি আমরা 20কে 3 দিয়ে ভাগ করি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 3 6 18, 2 নামলো দশমিকের জন্য আবার 0, আবার 18। তার মানে এইরকমভাবে কি হবে 6 6 6 করে আসতেই থাকবে, তাই না? যদি আসতেই থাকে আমরা দশমিকের পরে দুটো ঘর নিতে চাই। তাহলে দশমিকের পরে যদি আমি দুটো ঘর নিতে চাই তাহলে 3 নম্বর ঘরের সংখ্যাটা আমাকে দেখতে হয় আসন্ন মানের জন্য, যে সেই সংখ্যাটা 5 বা 5-এর বেশি থাকলে আগের সংখ্যাটা 1 বেড়ে যায়, আর যদি 5-এর কম থাকে তাহলে যা ছিল তাই থাকবে। যেহেতু 3 নম্বর সংখ্যাটা 6 আছে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, অর্থাৎ 6.66 না লিখে এটাকে আমরা 6.67 লিখব আসন্ন মানে। তাহলে এটা কত হয়ে গেল 25 যোগ 6.67। তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে 31.67। এই যে আমরা মানে নম্বরের গড় বের করলাম সেটা হচ্ছে আমাদের যে 31.67, এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে এই 13 নম্বর অঙ্ক আমরা কমপ্লিট করলাম। যদি এই অঙ্কতে হচ্ছে আমাদের একক পাশে দেওয়া থাকে, যেমন এই অঙ্কটার কোনো একক দেওয়া আছে কি, ব্র্যাকেটে লেখা আছে নম্বর, ফলে তোমরা এটাকে এখানে পাশে নম্বর লিখে নিতে পারো যে এত নম্বর হচ্ছে এর যৌগিক গড়। তাহলে 13 নম্বর অঙ্ক আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে করব 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কতে আমাদের একটা তালিকা দিয়েছে, 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় দিয়েছে, আবার ওই প্রাপ্ত নম্বর শ্রেণীসীমা দিয়েছে যেটা নম্বর 1 থেকে 4, তারপরে 4 থেকে 9, 9 থেকে 16, আর 16 থেকে 17। তোমরা এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে যে এই যে শ্রেণীগুলো দেওয়া আছে প্রত্যেকটা শ্রেণীর গ্যাপ অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যটা কিন্তু সমান নয়, মানে রাশিটা কন্টিনিউয়াস দিয়েছে, কারণ এখানে 4 আছে, এখানে 4 থেকে শুরু, 9-এ শেষ, এখানে 9 থেকে শুরু, 16-তে শেষ, এখানে 16-তে। তার মানে রাশিটা কন্টিনিউয়াস দিয়েছে, কিন্তু প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান নয়। তাহলে শ্রেণী দৈর্ঘ্য যদি সমান না থাকে তবে কিন্তু আমরা এই অঙ্কটাকে কল্পিত গড়ে করতে পারবো, প্রত্যক্ষ পদ্ধতিতে করতে পারবো, কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যদি অঙ্ক করতে হয় তাহলে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান হতে হবে।
বোঝা গেল? তাহলে এই অঙ্কটা আমরা করব হচ্ছে প্রত্যক্ষ কিংবা কল্পিত গড়, যে কোনো একটা পদ্ধতিতে করতে হবে। তাহলে শুরু করি অঙ্কটা আমরা। 14 নম্বর যা দেওয়া আছে একটু লিখে নিই, যে শ্রেণী, যেহেতু কন্টিনিউয়াস দেওয়া আছে তাহলে এটাকে আমরা শ্রেণী সীমা লিখতে পারি বা শ্রেণী সীমানা লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হলো। তারপরে হচ্ছে কি শ্রেণী মধ্যক, যেটাকে আমরা xi দিয়ে লিখি। তারপরে হচ্ছে কি পরিসংখ্যা, যেটাকে আমরা fi দিয়ে লিখি। আর সব শেষে হচ্ছে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব, তার জন্য এটাকে fi xi লিখতে পারো। সবগুলো আমরা লিখে নিলাম। ছকটা তাহলে কমপ্লিট করে নিই। এটা 1 থেকে 4, এটা 4 থেকে 9, এটা 9 থেকে 16, আর এটা 16 থেকে 17। তাহলে প্রত্যেকটা শ্রেণীর হচ্ছে আমরা মানে শ্রেণীর সীমানাগুলো লিখে নিলাম। এবারে শ্রেণীর যে পরিসংখ্যাগুলো সেগুলো লিখে নিই। এই পরিসংখ্যাগুলো দেওয়া আছে যে 6, 12, 26 আর হচ্ছে 20। xi মানে সংখ্যাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1 আর 4 যোগ করলে হবে 5, তাকে 2 দিয়ে ভাগ কত? 2.5। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা যোগ করে করে শ্রেণীমধ্যক পাবো না, কারণ এই শ্রেণীগুলোর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান দেওয়া নাই। তাহলে এখানে যে জেনুইন পদ্ধতি, যে শ্রেণী সীমাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেটাই করতে হবে। তাহলে এখানে 4 আর 9 যোগ করলে 13, একে 2 দিয়ে ভাগ করলে হবে 6.5। 9 আর 16 যোগ করলে হবে 25, একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12.5। আর 16 আর 17 যোগ করলে হবে 33, একে 2 দিয়ে ভাগ করলে হবে 16.5। তাহলে আমাদের সমস্ত xi-গুলো হয়ে গেল। এবার আমরা এই xi-এর সাথে fi-টা গুণ করে দেব। তাহলে এটা হবে 6 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে হচ্ছে 15, 12 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে হচ্ছে 6 12 72 আর 6 78, 78। 26 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12.5কে যদি 26 দিয়ে গুণ করি, দেখো ক্যালকুলেটারে আমরা একটু গুণটা করে নিই। এখানে তাহলে 12.5-এর সাথে 26 গুণ, তাহলে 12.5 গুণিত 26, তাহলে এটা হয়ে গেল কত? 325। আর এইদিকে 20 আর 16.5 গুণ করব, তাহলে সেটা হবে হচ্ছে 20 গুণিত 16.5, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 330। তাহলে এই fi xi-গুলোকে যোগ করে দিই, যে 330 প্লাস হচ্ছে কত? 330 প্লাস হচ্ছে 325 প্লাস হচ্ছে 78 প্লাস হচ্ছে 15, সম্পূর্ণটা যোগ করলে হবে হচ্ছে 748। এটাকে আমরা সিগমা fi xi লিখতে পারবো, যে সিগমা fi xi ইজ ইকুয়াল টু সিগমা fi xi ইজ ইকুয়াল টু হচ্ছে 748। আর পরিসংখ্যাগুলো যোগ করলে হবে হচ্ছে কত? 64। এটা হচ্ছে সিগমা fi। তাহলে সবগুলোই ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবারে কি করব? এই fi xi-কে এই fi দিয়ে ভাগ করে দেব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করার জন্য। তাহলে অতএব গড় সমান সমান গড় ব্র্যাকেটে x বার সমান সমান হচ্ছে কত হবে? সিগমা fi xi বাই হচ্ছে সিগমা fi। তাহলে এটা হয়ে গেল কত? 748 বাই হচ্ছে 64। তার মানে ছোট ছোট করে একটু কেটে দিই। 4 দিয়ে কাটলে হবে 4 16 64, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 4 1 কে 4, 3 গেল 34, তাহলে 4 8 32, 2 গেল 28, 4 7 28, তাহলে 187/16। তাহলে 187/16-কে আমরা 187 ডিভাইডেড বাই 16, তাহলে এটা হবে হচ্ছে 11.6875। তাহলে এই যে 3 নম্বর সংখ্যাটা যেহেতু 7 আছে, তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে আসন্ন মানের জন্য, 11.69 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত? 11.69। তাহলে এই হচ্ছে আমাদের এই 14 নম্বর অঙ্কের মানে গড়, যেটা হচ্ছে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করলাম।
যদি কোনো একক দেওয়া থাকে অঙ্কে, তাহলে আমাকে এখানে পাশে এককটা লিখে নিতে হবে, সেটা একটু তোমরা খেয়াল করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা এই দুটো অঙ্ক কমপ্লিট করলাম এবং চ্যাপ্টারটা শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসব। তোমরা ততক্ষণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো কমপ্লিট করে নাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।